চলো এরপরে আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশনে আসি, তা হচ্ছে অ্যালার্জিস। অ্যালার্জি নিয়ে আমাদের অনেক মিসকনসেপশন এবং কনসেপশনের মধ্যে একটা গন্ডগোল হয়ে আছে। মনে রাখবে অ্যালার্জি এমন একটা বিষয় যেটা আমারই বডির অটো ইমিউন সিস্টেমের কারণে হয়ে থাকে। অ্যালার্জি কিন্তু ভালোর জন্য হয়, অ্যালার্জির যে কিন্তু অ্যালার্জির জন্য যে কেমিক্যালগুলো বেরোয়, হিস্টামিনগুলো বেরোয়, ওই হিস্টামিন যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায় তখন আমার বডিতে খুব নেগেটিভ এফেক্ট আসতে শুরু করে দেয়, হাইলি নেগেটিভ অ্যাক্টিভ রেসপন্স দিতে শুরু করে, সেগুলো হচ্ছে অ্যালার্জিস। আর যারা সেই নেগেটিভ অ্যাক্টিভ দেয় তাদের বলে অ্যালার্জেনস। খুব ইম্পর্টেন্ট অ্যালার্জি নিয়ে, কারণ আমাদের এই যে তোমরা যারা শুনছো, তোমরা যদি ভালো করে এখনো তোমরা জানো না, যত দিন যাবে তত বুঝতে পারবে যে কেউ না কেউ কোনো না কোনো বস্তুতে আমরা অ্যালার্জি শো করি। এক একজন এটা হিউম্যান টু হিউম্যান ডিফার করে। কেউ ডাস্টে অ্যালার্জি শো করে, কেউ পোলেনে অ্যালার্জি আছে, কারো ডিম খেলে অ্যালার্জি হয়, কারো প্রন খেলে অ্যালার্জি হয়, কেউ কেউ শোনা যায় তো জলের মধ্যে দিয়েও কোনো অ্যালার্জি হয়, যদি এটার কোনো প্রুফ আসেনি। কারো মাংস খেলে হয়, মাছ খেলে অ্যালার্জি হতে পারে। তাই সমস্ত কিছুতে অ্যালার্জি মানে হচ্ছে কিছু রিয়াকশন বডির মধ্যে আসতে শুরু করে, দেখতে শুরু করে, সেগুলোকে আমরা অ্যালার্জি বলি। অ্যালার্জির সম্পর্কে তোমরা একটু ভালো করে আমি এখন ডিসকাস করব, শুনতে থাকো। দেখো এই যে হিউম্যান বিং সে ডাস্টিং করছে বা রাস্তা ঝাড়ু দিচ্ছে বা ঘর বাড়ি ঝাড়ু দিচ্ছে, সেখান থেকে যে ধুলো আসছে তার থেকে ম্যাক্সিমাম লোকের অ্যালার্জি হয়। এই যে আমি তোমাদের কথা বলছি, আমার কিন্তু ডাস্ট অ্যালার্জি আছে, হাঁচি আসে, অল্প একটু ডাস্ট চলে গেলেই হাঁচি চলে আসে। কিরকম? এক্সাগারেটেড রেসপন্স, মানে এটা অতিরিক্ত, এক্সাগারেটেড বা এক্সাজারেটেড, আমরা এই উচ্চারণটাকে এক্সাজারেটেড বলা হয়, রেসপন্স অফ ইমিউন সিস্টেম অফ এ সার্টেন সাবজেক্ট। মনে রাখবে সবকিছুর জন্য না, এক একটা হিউম্যান বিং এর জন্য এক একটা আইটেম আছে। সেজন্য আমি ধুলোয় হলে তুমি ধুলোয় হবে এমন কোনো কথা নেই। আমি ডিমে অ্যালার্জি নেই, তুমি হয়তো ডিম খেলে অ্যালার্জি হয়ে যেতে পারে, কেউ প্রনে অ্যালার্জি হয়ে যেতে পারে, কারো প্রন খেলে অ্যালার্জি হয় না। এভাবে অ্যালার্জিগুলো ডিফার করে। কিভাবে অ্যালার্জি হয় সেটাও আমি তোমাদের একটু পরে বলে দেব। সাবস্টেন্স দ্যাট কজেস অ্যালার্জি আর কল্ড অ্যালার্জেন্স, বা যেটাকে বলা হয় এক্সাজারেটেড মানে ওভার অ্যাক্টিভ। এই যে ওভার অ্যাক্টিভ এক্সপোজার অফ আইটেমস, সেটা আমাদের অ্যালার্জি ক্রিয়েট করে দেয়। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যেটা তোমাদের মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। কিভাবে বলা যায় দেখো, আমরা এরপর একটু অটো ইমিউন নিয়ে একটা কথা বলে দেবো, সেটার সম্পর্কে বলছি। আমরা যদি কোনো কিছুকে ওভার এক্সপোজ হয়ে যাই, ধরো ধুলোবালি অল্পতে ঠিক আছে, কিন্তু কন্টিনিউয়াস একটা মানুষ যদি বারবার ধুলোবালির মধ্যে আসতে শুরু করে, তাহলে সেটা তার অ্যালার্জির রিয়াকশন দিতে পারে। তাহলে কোনো কিছু ওভার হয়ে গেলে সেটা অ্যালার্জি হয়ে যায়। মনে করো একজন মানুষের ডিম খেলে অ্যালার্জি হয়, কিন্তু অ্যালার্জি একদিনে হয়নি, সে ডিম খেয়ে খেয়ে এত বেশি ডিমকে ভালোবেসেছে, অতিরিক্ত সে ডিম খেয়ে ফেলেছে, ডিমের প্রোটিন তখন তাকে অ্যালার্জি করে দিয়েছে। তার পরবর্তী জীবনে সে যখনই ডিম খাবে অ্যালার্জি হয়ে যাবে। তাই কোনো খাবারই বা কোনো কিছুরই আমাদের ওভার এক্সপোজ হওয়া ঠিক নয়। সবকিছুই খাবো, কিন্তু কোনো কিছুকেই অতিরিক্ত বেশি পরিমাণে খাবো না। একটা কথা বলা হয়, হোয়াট ইজ পয়জন। তোমাকে যদি এক্সাম্পল উদাহরণ দিতে বলা হয়, পয়জন কাকে বলে, বিষ কি, বিষের ডেফিনেশন কি হতে পারে? কেউ বলবে যেটা খেলে মরে যায়, যেটা খেলে ক্ষতি হয়। আমি তা বলবো না। আমার ক্ষেত্রে এনিথিং পয়জন, যে কোনো ভালো জিনিসও পয়জন হতে পারে। এনিথিং ইন এক্সেস ইজ কল্ড পয়জন। এটা হচ্ছে পয়জনের পারফেক্ট ডেফিনেশন। এনিথিং, কোনো ভালো জিনিসও যদি অতিরিক্ত করা যায় সেটা পয়জন হতে পারে, আর খারাপ জিনিসটা তো পয়জন আছেই। তাহলে ভালোও পয়জন হতে পারে, অতিরিক্ত করলেই সেটা পয়জন হয়ে যাবে, পয়জনিং হয়ে যাবে। কাজে অ্যালার্জিও এরকম অতিরিক্ত এক্সপোজার হয় বলে অ্যালার্জি করে দেয়। এছাড়া কিছু কিছু অ্যালার্জেন আছে যাদের ক্ষেত্রে ডাস্ট, পোলেন, পারফিউমস, অ্যানিমেল ড্যান্ডার, ড্যান্ডার মানে ফার, ওদের যে লোমগুলো পড়ে যায় সেখান থেকে ড্যান্ডার বলা হয়, ঠিক আছে। বি স্টিং, কারো কারো ক্ষেত্রে মৌমাছির যে স্টিং, সেটাও কারো কামড়ে দিলে বা মৌমাছি কামড়ে দিলে বা যে কোনো ধরনের, সেটাও তাদের অ্যালার্জি। আসলে অ্যালার্জি কিছুই নয়, কিছু প্রোটিন বডিতে ঢুকে পড়ে, সেগুলো দিয়ে অ্যালার্জি ক্রিয়েট করে দিতে পারে আমাদের বডিতে। তাই অ্যালার্জেনের নামগুলো আমরা পড়ে নিলাম। হোয়াট কজেস অ্যালার্জি? অ্যালার্জি ইজ কজড ডিউ টু রিলিজ অফ হিস্টামিন অ্যান্ড সেরোটোনিন ফ্রম মাস্ট সেল। হিস্টামিন অ্যান্ড সেরোটোনিন, হিস্টামিন অ্যান্ড সেরোটোনিন,
এই দুটো মাস্ট সেল থেকে যখন রিলিজ হয়ে যাবে তখনই অ্যালার্জি ক্রিয়েট করবে। কিভাবে এই অ্যালার্জিটা আসে সেটা একটা প্রচুর মেকানিজম আছে। এই মেকানিজম গল্পের মতো বলি, স্লাইড তৈরি করিনি, বিকজ এগুলো মেডিকেলে পড়ানো হয়, কিন্তু অত বেশি তোমাদের জানতে হবে না, শুধু গল্পের মতো শুনে নাও। কিরকম হয় অ্যালার্জিটা আমি একটু বলে দিচ্ছি। ধরো কোন একটা হিউম্যান বিং কোনো কিছুর কোন একটা পোলেন দিয়ে তার অ্যালার্জি হতে শুরু করেছে। কিভাবে? প্রথম দিনই হবে না। মনে করো পার্থেনিয়ামের পোলেনে সে এক্সপোজার হয়ে গেল ফার্স্ট টাইম। এবার পার্থেনিয়ামের পোলেনটা আমার বডি চেনে না, বডির যেই নাক দিয়ে পার্থেনিয়ামের পোলেন চলে গেল, বডি এবং এতটাই ছোট হয় সেটা ব্লাডের সঙ্গেও চলে যেতে পারে। যদি চলে গেল, এটা বডির ক্ষেত্রে একটা ফরেন আইটেম, ইমিডিয়েটলি আমাদের ইমিউন সিস্টেম রেসপন্স করবে। সেটা টি সেল ইমিউনিটি হতে পারে, বি সেল হতে পারে, সে রেসপন্স করার সঙ্গে সঙ্গে ইমিউনিটি গ্রো করতে শুরু করবে। সবার প্রথমে ইমিউনিটির জন্য এক্ষেত্রে পোলেনের ক্ষেত্রে চলে যাবে মাস্ট সেলের কাছে। মাস্ট সেলের মধ্যে গিয়ে কি করবে? মাস্ট সেল ওই পোলেনগুলোর মধ্যে, পোলেনগুলোর রিসিপ্টারের মধ্যে গিয়ে আটকে যাবে। প্রত্যেকটা মাস্ট সেলের গায়ের মধ্যে রিসিপ্টার থাকে। সেই রিসিপ্টারের মধ্যে যে অ্যান্টিবডিগুলো পোলেনকে আইডেন্টিফাই করবে তারা গিয়ে পুরো মাস্ট সেলকে খবর দিয়ে দেবে। মাস্ট সেল খবর করার সঙ্গে সঙ্গে বলবে, ও আচ্ছা, পোলেন নামে কোনো একটা বাইরের অর্গানিজম ঢুকেছে, ঠিক আছে, আই অ্যাম অলসো রেডি। তুমি অ্যান্টিবডি কি করেছে? প্রথমেই অল্প কিছু পোলেনকে বের করে দিয়েছে, বডিকে ফ্রি করে দিয়েছে, কিন্তু সঙ্গে করে ওই যে দেখিয়েছিলাম মনোক্লোনাল অ্যান্টিবডি সিগন্যাল সিস্টেম দেয়, ওই সিগন্যাল সিস্টেম দিয়ে কি করেছে? সে মাস্ট সেলকে অ্যাক্টিভেট করে দিয়েছে এবং মাস্ট সেলের ভিতরে এই যে দেখতে পাচ্ছ লটস অফ হিস্টামিন, এগুলো স্টোর করে ফেলেছে। কেন স্টোর করেছে? তার কাছে খবর চলে গেছে এই যে ওয়েপেন রেডি রাখো আমাকে। কিন্তু মাস্ট সেল প্রথমেই কাজ করে না, সমস্ত বডির মাস্ট সেলগুলো এইভাবে জমিয়ে রাখে এবং জমিয়ে রেখে কি করে? বাইরে একটা ফ্ল্যাগ বের করে রেখে দেয়, একটা রিসেপ্টার বাইরে খুলে রেখে দেয় মাস্ট সেলের পুরো বাইরে বাইরে। এই যে বডির গা দিয়ে এরকম গা দিয়ে এরকম গা দিয়ে একের পর এক এরকম অ্যান্টিবডি লেগে থাকবে এবং প্রত্যেকটার মধ্যেই সিগন্যাল সিস্টেম দিয়ে সে অ্যান্টিবডিগুলো রেডি থাকবে। এরপরে যদি কোনো কারণে আসতে শুরু করে, এই যে পুরো বডির গায়ে, এই যে মাস্ট সেলের গায়ের মধ্যে এভাবে লেগে যাবে। কারা? ওই অ্যান্টিবডিগুলো লেগে থাকবে, অ্যান্টিবডিগুলো লেগে থাকবে। এই অ্যান্টিবডিগুলো রেডি হয়ে আছে। এইবার ওই মানুষটি যদি সেকেন্ড টাইম আবার ওই পার্থেনিয়াম পোলেনের কাছে যায়, যে কোনো অ্যালার্জেনের সামনে যায়, সেটা পার্থেনিয়াম হতে পারে, এগ হতে পারে, যে কোনো প্রোটিন, সঙ্গে সঙ্গে সেই প্রোটিন আবার ঢুকবে, আবার অ্যান্টিবডি সিস্টেম অ্যাক্টিভেট হবে, ফরেন আইটেম বলে তাকে আইডেন্টিফাই করবে, ইমিডিয়েটলি সেই পোলেন পার্টিকুলগুলোকে সাথে সাথে পাঠিয়ে দেবে এইখানে যে থাকা রিসিপ্টারের কাছে। ওয়াই শেপ যে রিসিপ্টারগুলো আছে, এই যে রিসিপ্টারে গিয়ে আবার বাইন্ড করবে, করার সঙ্গে সঙ্গে এই মাস্ট সেল পুরো বাস্ট করে যাবে, যাতে করে এই অ্যালার্জেনগুলো বেরিয়ে চলে যায়, অ্যালার্জেনগুলো পোলেনটা নষ্ট হয়ে যায়। যদিও পোলেনটা কিন্তু আপাতত তেমন কোনো হার্ম করতো না, কিন্তু না করার সঙ্গে সঙ্গে বডি সেভ করতে গিয়ে, কাকে? বডিকে সেভ করতে গিয়ে হিস্টামিন রিলিজ করে দিয়েছে, সেরোটোনিন রিলিজ করে দিয়েছে। ম্যাক্সিমাম হিস্টামিন এবং সেরোটোনিন রিলিজ হয়ে যাচ্ছে এবং এই ম্যাক্সিমাম সেরোটোনিন রিলিজ হয়ে যাবার সঙ্গে সঙ্গে বডির মধ্যে সাথে সাথে রিয়াকশন দেখা দিচ্ছে, সেটা আবার হিস্টামিনের রিয়াকশন। কিরকম? প্যাচেস এসে যাচ্ছে, চুলকনি হচ্ছে, হাঁচি আসছে, এবং সেটা যদি এক্সেসিভ অ্যামাউন্টে মাস্ট সেল ফেটে যায় তখন সেটা এমন একটা অ্যাকশন দিয়ে দেয়, ম্যাক্সিমাম অ্যালার্জিক রিয়াকশন, অ্যানাফিল্যাক্টিক শক বলা হয়, তাতে ডেথ অবধি হয়ে যেতে পারে। অনেকের পেনিসিলিনের ক্ষেত্রে এই ধরনের অ্যালার্জি হয়ে যায়। কোনো কোনো মানুষ আছে যারা পেনিসিলিন ড্রাগটা যদি তার মধ্যে ইনজেক্টেবল করে দেওয়া যায়, যারা পেনিসিলিনের ক্ষেত্রে তারা অ্যালার্জি শো করে। কারো ক্ষেত্রে চুলে দেওয়ার যে ডাই আছে সেগুলো কানের পাশে দিয়ে নিয়ে অ্যালার্জি টেস্ট করিয়ে নিতে হয়। যদি অ্যালার্জি কোনো কারণে তার থাকে, পেনিসিলিন উল্টে পেনিসিলিন ইনজেকশন ভালো করার বদলে সে মাস্ট সেলকে ফাটিয়ে দিয়ে বডিকে এমন বেশি অ্যানাফিল্যাক্টিক শক দিয়ে দেবে, হিউম্যান বিং মরে যাবে। ফলে টেস্ট করে নিতে। অনেকের ক্ষেত্রে পেনিসিলিনের ক্ষেত্রে, তোমাদের মধ্যে যারা শুনছো ছেলেরা বা মেয়েরা এটা খেয়াল রেখো, পেনিসিলিনের ক্ষেত্রে, তোমার পেনিসিলিন ড্রাগের ক্ষেত্রে নেওয়ার আগে কোনো কোনো অ্যান্টিবায়োটিকে পেনিসিলিন থাকে, বিভিন্ন ধরনের সেপুরক্সাইম আছে পেনিসিলিন, যেগুলো পেনিসিলিন ড্রাগ। পেনিসিলিনই যেন ড্রাগ অফ চয়েস। পেনিসিলিন থেকে আমরা পেনিসিলিয়াম আমরা পাই, ঠিক আছে তো? পেনিসিলিয়াম নোটাটাম যে ফাঙ্গাসটা আছে সেখান থেকে পেনিসিলিন পাই, সেই পেনিসিলিন অনেকে রিয়াকশন করে।
সেই রিয়াকশনটা যদি করে ফেলে তাহলে ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যেতে পারে। তাই পেনিসিলিন টেস্ট সকলেরই করে রাখা জরুরি, তাই জন্য যাতে অ্যালার্জিক রিয়াকশনটা না হয়, অর্থাৎ বডি প্রোটেক্ট করতে গিয়ে বডিকে ভালনারেবল করে দেওয়া হলো। তো এর জন্য যে রিয়াকশনগুলো হয় আমি আগেই বলেছি, স্নিজিং, রানিং নোজ, ওয়াটারি আইজ, ব্রিদিং প্রবলেম, তার জন্য অ্যান্টিহিস্টামিন খেতে হবে। ট্রিটমেন্ট, মেডিকেশন ইউজিং অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ, অ্যান্টিহিস্টামিন ড্রাগ, অ্যান্টি সেরোটোনিন ড্রাগ, সেটজিন থাকতে পারে, লিভোসেট্রিজিন আজকাল বেরিয়েছে, এগুলো ড্রাগ খাওয়া যেতে পারে হিস্টামিনের থেকে মুক্তি হওয়ার জন্য যদি আমরা অ্যালার্জির সংস্পর্শে আসি। অ্যালার্জি সেগুলোই করে যেগুলো আমরা অতিরিক্ত পরিমাণে এক্সপোজ হয়ে যাই, এটার ক্ষেত্রে দেখা যায়। আর হিউম্যান ইমিউন সিস্টেমের ক্ষেত্রে আমরা যখন আসবো, এক্ষেত্রে দু একটা ইনফরমেশন আমরা নিয়ে হিউম্যান ইমিউনের কিছু অটো ইমিউন সিস্টেমকে নিয়ে আমরা এখন একটু স্টাডি করব। অর্গানিজমস হুইচ টুগেদার ফাইট ইনফেকশন অ্যান্ড ডিজিজ কজিং অর্গানিজম, কিরকম? রিকগনাইজ দ্য অ্যান্টিজেন, ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হলো, রেসপন্স টু দ্য অ্যান্টিজেন, অ্যান্টিজেনের ক্ষেত্রে রেসপন্স করলো, অ্যান্ড স্টোর ইনফরমেশন, মেমোরি, এগুলো থাকলে ইন ফিউচারে যদি সে অ্যান্টিজেনগুলো অ্যাটাক করে তাহলে সে এই লোকটির মতো অ্যান্টিজেনকে একদম পুরো অসুরের মতো মেরে ফেলবে। এইভাবে আমরা ইমিউনিটি দিতে পারি। এবার সেই ইমিউনিটি সিস্টেমটাকে কে গ্রো করে দেয় তার জায়গায় আমরা একটু ইনফরমেশন তোমাদের দিয়ে দেব। কিরকম? আমাদের বডির এই হিউম্যানের মধ্যে কোন কোন অংশ, এতক্ষণ আমরা ইমিউনিটি পড়লাম, পড়ে গিয়ে এবার আমরা জানার চেষ্টা করব হিউম্যান বডিতে কে কে এই ইমিউন সিস্টেমটার জন্য রেসপন্সিবল। কে কে আছে হিউম্যান ইমিউন সিস্টেমকে? লিম্ফয়েড অর্গান বা লিম্ফ নোডস। কোনগুলো? এই যে বডির মধ্যে এই যে ছোট ছোট ডট প্যাচগুলো গ্রোইন এলাকায় দেখছো, দিজ আর অনেকটা পুলিশ স্টেশনের মতো কাজ করে, প্রোটেক্টর অফ আওয়ার বডি। এই যে বডির এই প্রান্তে দেখতে পাচ্ছ স্প্লিন, আমাদের ডান দিকে থাকে প্লিহা, বিগেস্ট লিম্ফ নোড অফ আওয়ার বডি। এছাড়া গ্রোইন এলাকায় অথবা বোন ম্যারোতে, বোন ম্যারো আগেই বলেছিলাম যে ডিফেন্স ট্রেনিং সেন্টার, এরা সবাই হচ্ছে মিলে তৈরি করে। আমি থাইমাসের গল্প বলেছিলাম, থাইমাস অলসো ডিফেন্স ট্রেনিং সেন্টার, থাইমাস এগুলোর কথা আগেই বলেছিলাম। এরা সকলেই মিলে তৈরি করে আমাদের হিউম্যান ইমিউনের হোল সিস্টেম, যেটা অনেক আগে আমাদের বলেছিলাম। কে কে আছে লিস্টের জন্য বলে দিয়েছিলাম, তোমরা একটু মনে রেখো, অনেকগুলো বারবার বলেছি, একবার রিক্যাপ করে নি। বোন ম্যারো হিউম্যান লিম্ফয়েড সিস্টেমের মধ্যে পড়ে, এটা বোন ম্যারো একটা ইমিউন সিস্টেমের মধ্যে পড়ে। থাইমাস আগেই বলেছি ইমিউন সিস্টেমের পার্ট। স্প্লিন ইটস এ পার্ট অফ ইমিউন সিস্টেম। লিম্ফ নোডস, লিম্ফ নোডের মধ্যে বিগার লিম্ফ নোড হচ্ছে স্প্লিন। দেন টনসিল, আমাদের প্রত্যেকের গলার মধ্যে যে টনসিল আছে, টনসিল মনে রাখবে নস্ট্রিল দিয়ে যদি কোনো প্যাথোজেন এন্ট্রি নেয়, টনসিল সবার প্রথমে রিয়াকশন করে, টনসিল ফুলে যেতে পারে। টনসিল ফুলে যাওয়া মানেই বুঝে নেবে বডিতে কোনো ইনফেকশন আসতে চাচ্ছিল, বডি সেটাকে প্রোটেক্ট করেছে। দেন পিয়ার্স প্যাচ অফ স্মল ইন্টেস্টাইন, মোস্ট ইম্পর্টেন্ট। স্মল ইন্টেস্টাইনের পিয়ার্স প্যাচ, পিয়ার্স প্যাচ কি? একটা ইমিউন সিস্টেম। পিয়ার্স, স্মল ইন্টেস্টাইনের পিয়ার্স প্যাচ, এই যে স্মল ইন্টেস্টাইনের প্যাচ মতো থাকবে, রেড কালার করে দেখালাম, ডবল করে দেখালাম, নেম ইজ পিয়ার্স প্যাচ। এটা এক্সামে কিন্তু প্রচুর আসে। হিউম্যান ইমিউন সিস্টেমের মোস্ট ইম্পর্টেন্ট স্মল ইন্টেস্টাইনে থাকা পিয়ার্স প্যাচ, PEYERS, পিয়ার্স প্যাচেস, তারা হিউম্যান ইমিউন সিস্টেমের পার্ট। এগুলো সবকটা হিউম্যান ইমিউন সিস্টেমের পার্ট। এছাড়া আছে লিম্ফয়েড টিস্যুস, সাম সেলস, তাদের লিম্ফয়েড টিস্যু বলা হয়। সেই টিস্যুগুলোর মধ্যে লিম্ফোসাইটস অ্যান্ড অ্যান্টিবডিজ, এগুলো নিয়ে তোমাদের আগেই বলেছি। লিম্ফোসাইট অ্যান্টিবডিজ নিয়ে এর আগের এতদিনের আলোচনাগুলোতে তোমাদের বলে দিয়েছি, এর আগে চলছে। তাহলে এই সবকটা যতগুলো স্লাইডে দেখতে পাচ্ছি সবগুলোকে অ্যাকিউমুলেট করলে একসঙ্গে হয়ে যাবে হিউম্যান ইমিউন সিস্টেম। হিউম্যান ইমিউন সিস্টেম মনে রাখবে, প্রাইমারি লিম্ফয়েড অর্গান হচ্ছে বোন ম্যারো, থাইমাস, স্প্লিন, লিম্ফ নোড, টনসিল। আর সেকেন্ডারির মধ্যে পড়ে যাচ্ছে এরা। প্রাইমারির মধ্যে দুটো, বোন ম্যারো এবং থাইমাস। মনে রাখবে বোন ম্যারো অ্যান্ড থাইমাস, ভালো করে মনে, বোন ম্যারো অ্যান্ড থাইমাস প্রাইমারি, বাস দুটোর মধ্যে ভাগ করে চলো। এই যে দুটো, বোন ম্যারো অ্যান্ড থাইমাস, বোন ম্যারো অ্যান্ড থাইমাস প্রাইমারি লিম্ফয়েড অর্গান, এটা এক্সামে আসে। আর সেকেন্ডারির মধ্যে পড়ছে স্প্লিন, লিম্ফ নোড, টনসিল, পিয়ার্স প্যাচ।
স্প্লিন, লিম্ফ নোড, টনসিল, পিয়ার্স প্যাচ এরা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানস। এটা মাথায় মনে রেখো খুব ভালো করে। চলো বোন ম্যারো, এগুলো নিয়ে একটু তাড়াতাড়ি ইনফরমেশন দিয়ে দেবো, এগুলো নিয়ে বেশি বলার নেই। এগুলো ফ্লেক্সিবল টিস্যু ইনসাইড বোন, লিম্ফোসাইটস আর প্রডিউসড হেয়ার। লিম্ফোসাইট প্রডিউস করবে কোনটা কোনটা লিম্ফোসাইটস? ডাব্লিউবিসিস, সবাই লিম্ফোসাইট বোন ম্যারোতে প্রডিউস করে। থাইমাস গ্ল্যান্ড আমি আগে বলেছি ট্রেনিং সেন্টার অফ ইমিউন সিস্টেম। এগুলোকে আমরা বলি ইটস এ বাইলোবড গ্ল্যান্ড। এটা দুটো লোব দিয়ে গ্ল্যান্ডটা তৈরি হয়। লোকেটেড নিয়ার হার্ট বিলো ব্রেস্ট বোন, এই যে হার্টের ঠিক নিচের দিকে ব্রেস্ট বোনের মধ্যে অবস্থান করে থাইমাস গ্ল্যান্ড। এটা বলেছে বাচ্চাদের ক্ষেত্রে বড় থাকে, বড় হয়ে গেলে এটা আরো আস্তে আস্তে রিডিউস হতে থাকে। প্রোভাইড সাইট অফ ডেভেলপমেন্ট অফ ম্যাচিওর টি লিম্ফোসাইট। ম্যাচিওর টি লিম্ফোসাইট মানে এডুকেটেড লিম্ফোসাইট। একটু এডুকেটেড কথাটা তোমাদের বলে দিলাম, যারা ইউনিভার্সিটি এডুকেটেড তারা মোর এডুকেটেড, তাদের চাল চলন কথাবার্তার মধ্যে অনেক বেশি একটা ম্যাচিউরিটি লেভেল থাকে, কারণ তারা আলাদা করতে পারে কোনটা বডির জন্য ভালো কোনটা বডির জন্য খারাপ। কখনো কখনো ভুল করে তারা অ্যালার্জিক রিয়াকশন করে দিতে পারে। অ্যালার্জিক রিয়াকশন বডির একটা ভুল, বডি ভুল করে ভালো জিনিসকে অ্যালার্জেন হিসেবে দিয়ে যায়, খারাপ জিনিসকেও দেয়, ভালো জিনিসকেও দিয়ে দেয়। এইভাবে আমরা এই ইনফরমেশন নিতে পারি। এছাড়া স্প্লিন নিয়ে তোমাদের বলেছি, বিন শেপড অর্গান লোকেটেড টু দ্য আপার লেফট পার্ট অফ দ্য অ্যাবডোমেন, আপার লেফট পার্টে অবস্থান করছে। অ্যাক্টস অ্যাজ ফিল্টার অফ দ্য ব্লাড, ব্লাডকে পিউরিফাই করে দেয়। অ্যান্ড রিজার্ভার অফ এরিথ্রোসাইট, ফিল্টার কি করে করে? ফিল্টার করে হচ্ছে আমাদের আরবিসিরা যখন ডেড হয়ে যায় 120 দিন পরে, এভারেজে 60 দিনেও কেউ বাঁচে, 60 থেকে 120 দিন, তখন স্প্লিনে গিয়েই তারা জমা হয় এবং স্প্লিন সেটাকে করে দিয়ে রিসাইকেল করে দিয়ে লিভারে পাঠিয়ে দিয়ে লিভার তখন সেটাকে বিলিরুবিন বিলিভার্ডিনে ওই আরবিসি কে কনভার্ট করে দেয়। দেখো তোমার হাতে এই যে এখানে স্প্লিনের অবস্থানটা দেখা যাচ্ছে, মনে রেখো। এরপর আছে লিম্ফ নোড, the small organ distributed very widely all over the body lymphatic system এর মধ্যে। এই যে প্রত্যেকটা লিম্ফ নোড আমাদের বগল বা যেখানে একটুখানি সুড়সুড়ি কাতুকুতু লাগে সেখানে দেখা যায় লিম্ফ নোডের পরিমাণটা একটু বেশি। এটা একটা অবজারভেশন। ঘাড়ের দিকেও থাকতে পারে। এছাড়া এইসব জায়গায় লিম্ফ নোড প্রচুর, গোটা বডিতে লিম্ফ নোড প্রচুর পরিমাণে থাকে। যেখানে একটু সুড়সুড়ি বেশি লাগবে দেখা যায় লিম্ফ নোড সেখানে আছে। এটা একটা অবজারভেশন, মাথায় রাখতে পারো। ট্র্যাপ অ্যান্টিজেনস ফ্রম দ্য লিম্ফ, লিম্ফ থেকে অ্যান্টিজেনকে এরা ট্র্যাপ করে রাখে। কারা? লিম্ফ নোডস। তারা লিম্ফের মধ্যে দিয়ে যখন অ্যান্টিজেন চলতে থাকে তখন লিম্ফ নোডগুলো ওই অ্যান্টিজেনগুলো ট্র্যাপ করে রাখে। ট্র্যাপ করে তারা লিউকোসাইট বা ডাব্লিউবিসির কাছে পাঠিয়ে দিয়ে, ম্যাক্রোফাজ বা বড় বড় সেলগুলোর কাছে পাঠিয়ে দিয়ে বলছে তুমি খেয়ে নষ্ট করে দাও। এভাবে লিম্ফ নোড কিন্তু একটা বডিকে ক্লিন করতে, প্যাথোজেন ফ্রি করতে দারুণ হেল্প করে দেয়। এগুলো মাথায় রেখো। টনসিল মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। টনসিল কোথায় থাকে জানো? আমরা টনসিল গলার এখানে থাকে, যাগুলো মাথায় রেখো যে সফট টিস্যু অফ লাম্পস, কিছু একটা মাংসের মতো হয়ে থাকে। ট্র্যাপ জার্মস হুইচ মাইট আদারওয়াইজ ইনহেল টু দ্য পারসন, জার্মগুলোকে ট্র্যাপ করে ফেলে, নিজে ফুলে যায়, ফুলে গিয়ে তাদের এগেনস্টে ফাইট করে, গলার ভিতরে তাকে প্রবেশ করতে দেয় না। পিয়ার্স প্যাচ, যেটাকে নিয়ে আমি বড় ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়েছিলাম। স্মল মিনস, এটাকে বলবো স্মল মাসেস অফ টিস্যু ফাউন্ড ইন ইলিয়াম রিজিয়ন অফ স্মল ইন্টেস্টাইন। ইলিয়াম রিজিয়ন, ইলিয়াম মানে কোনটা? ইলিওসিকাল জাংশন, ঠিক এই জায়গাটা যেখানে অ্যাপেন্ডিক্স থাকে। মনে রাখবে অ্যাপেন্ডিক্স যেখানে থাকে সেই জায়গাটা ঠিক আগের অংশটাকে বলা হয় ইলিয়াম এবং তার উপরের পার্টটাকে বলা হয় জেজুনাম। ইলিয়াম পার্টে গিয়ে ওই ছোট ছোট পার্টগুলো জমা থাকে এবং সেই ইলিয়াম পার্টে এসেই ওই পিয়ার্স প্যাচটা অবস্থান করে। প্রিভেন্টস দ্য গ্রোথ অফ প্যাথোজেন ইন স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনে তারা অবস্থান করে দিয়ে ইমিউন সিস্টেমকে যদি প্যাথোজেন ঢুকেও যায়, কারণ পেটের মধ্যে, পেটটা একটা আউটসাইড অ্যান্টিজেনের একেবারে পুরো মেন জায়গা। আমরা বাইরের কত খাবারই না খাই, বাইরের জাঙ্ক ফুড খাই, ফুচকা খাই, যে কোনো কিছু খেয়ে থাকি, আমরা চপ খাচ্ছি, ভাজা খাচ্ছি, সেখান থেকে অ্যান্টিজেন ঢুকেই যাচ্ছে। যদি কোনো কারণে অ্যান্টিজেন ঢুকে পড়ে সেই অ্যান্টিজেনকে বাধা দিচ্ছে প্রথমেই তাকে বডির মধ্যে স্প্রেড করতে বাধা দিচ্ছে পিয়ার্স প্যাচ। কন্টিনিউয়াসলি তারা প্রোটেক্ট করে যাচ্ছে, কারণ পেট আমাদের একটা আউটসাইড জায়গা যেখানে আমরা আউটার
জিনিস কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছি আমার বডিতে, ফুডের জন্য দিতেও হবে, কিন্তু আবার আমরা ভুল করে কোনটা ঠিক কোনটা ভুল সেটা তো আমরা টেস্ট করে দিই না। পিয়ার্স প্যাচ সেটা থেকে আমাদের প্রোটেকশন দিয়ে থাকে, এটা ভালো করে তোমরা মাথায় রাখবে। এবার আমরা একটা অটো ইমিউন ডিজিজ নিয়ে একটা ছোট্ট কথা বলে দিই, এটাকে নিয়ে অনেক কিছু বলা যেতে পারে। মনে রাখবে আমার বডির সিস্টেম আগেই বলেছি যে নর্মালি ইমিউনিটি দিয়ে থাকে, কিন্তু যদি ইমিউনিটিটা যদি অটোমেটিকলি সে ওভার অ্যাক্টিভ হয়ে যেতে শুরু করে তবে অটো ইমিউন সিস্টেম দিতে পারে। মনে রাখবে আমাদের বেশ কিছু নন ইনফেকশাস ডিজিজ তারা কিন্তু অটো ইমিউন ডিসঅর্ডারের ফলে হয়ে থাকে। তোমরা অটো ইমিউন রিলেটেড ডিজিজের কথা শুনলে অবাক হয়ে যাবে, যেগুলো তোমার আমার কোনো দায় নেই, যেগুলো আমার বডির হাইপার অ্যাক্টিভিটি করার জন্য সে ইমিউনিটি দেওয়াতে, সে অতি ইমিউনিটি দেওয়াতে সেগুলো আমাদের বডির এগেনস্ট রিয়াকশন করে, বডিকে তারা ভালোর বদলে খারাপ করতে শুরু করে। তার মধ্যে উল্লেখযোগ্য উদাহরণ দিতে পারি ডায়াবেটিস। মনে রাখবে কার্বোহাইড্রেট আমাদের উপকারী ভালো, কিন্তু কেউ অতিরিক্ত কার্বোহাইড্রেট খেয়ে ফেলেছে, সে ওভার কার্বোহাইড্রেট যখন পড়ে যাচ্ছে বডি বারবার থাইমাস গ্ল্যান্ড, আমাদের বডির যে ট্রিলিয়ন সেল আছে তারা চেক করছে, বারবার চেক করে বলছে এটা কি বাইরের জিনিস ভালো তো, এবার ভালো তো বলে কিছুদিন তো ভালো দিয়েছে, বলেছে এত বেশি আসছে কেন, বা কার্বোহাইড্রেট ভালো কিন্তু এত বেশি কার্বোহাইড্রেট তো ভালো নয়। আস্তে 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 করে সে বডির অটো ইমিউনটাকে যখনই রেসপন্স করতে শুরু করেছে, আমার বডির সিস্টেম বলছে না কার্বোহাইড্রেট ইজ ব্যাড, বলার সঙ্গে যেই কার্বোহাইড্রেট ব্যাড বলে ছাপিয়ে দেওয়া হলো বডির মধ্যে, তখন কার্বোহাইড্রেট ঢোকা মানেই সেটা ডায়াবেটিস রূপে চলে এলো। তার মানে এটাও কিন্তু একটা অটো ইমিউন ডিসঅর্ডারের অ্যাঙ্গেলে আমরা থিঙ্কিং করতে পারি। এইভাবে অটো ইমিউন গুলো কিন্তু অনেক ডিজিজ গুলো দিয়ে থাকে। আমি ডায়াবেটিস দিয়ে একটা এক্সাম্পল দিলাম, আদার ডিজিজ গুলো এভাবে আসতে পারে। কয়েকটি ডিজিজের নাম তোমাদের বলে দিচ্ছি, এগুলোকে নিয়ে আমরা এখন সিলেবাসে নেই, তবুও অটো ইমিউন বলে একটা সিস্টেম আছে সেটাকে বলার জন্য বলছি। যেমন থাইরয়েড কন্ডিশন, থাইরয়েড ওভার অ্যাক্টিভ অফ থাইরয়েড, অনেকেরই থাইরয়েড আছে, সেটা অটো ইমিউন রেসপন্স। ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা ডায়াবেটিসের ক্ষেত্রে বললাম, ডায়াবেটিস ডিরেক্টলি তো তোমাদের বলেই দিলাম অটো ইমিউন। এরকম সবগুলো নাম আমরা বলে দিই। ফাইব্রোমায়াগ্লিয়া, ইম্পর্টেন্ট কিছু ডিজিজ আছে। ভার্টিগো, চোখগুলো ভার্টিগো মানে চোখটা এরকম টাক 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 করে কাঁপতে শুরু করে, অনেকের মাথাগুলো এরকম করে নড়তে শুরু করে, বডি এরকম কাঁপতে শুরু করে, এরকম কাঁপছে, অনেকেই দেখবে এরকম কাঁপছে, এরকম ভার্টিগো বলা হয়। এরকম অনেক ক্রনিক হেডেক, ক্রনিক ফেটিক সিস্টেম, পেরিফেরাল নিউরোপ্যাথি, রিউমাটয়েড আর্থারাইটিস, খুব ইম্পর্টেন্ট। আর্থারাইটিস একটা কমপ্লিটলি অটো ইমিউন ডিসঅর্ডার। দেখো আমারই ভালো করতে গিয়ে কোনো কিছু খেয়েছি, সে খেয়ে গিয়ে সেটা ওভার ফুড করাতে সেটা আমার বডি অ্যাডভার্সলি এফেক্ট করতে শুরু করেছে। কি ডেঞ্জারাস দেখো, আমারই সিস্টেম আমাকে বলছে না এটা ভালো না, এটা খারাপ, তুমি বেশি করে ইউটিলাইজ করছো, করা যাবে না, সে অটো ইমিউন রেসপন্স করে দিচ্ছে। ক্রনিক নিক ব্যাক ডিজিজ অর্থাৎ পিট পেইন হতে পারে। স্টেনোসিস, আইবিএস মানে ইরিটেবল বাউল সিনড্রোম, অতএব এটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ছিল, মাঝে মধ্যেই আমাদের বাওয়েলের একটা ইরিটেবল সমস্যা দেখা দিত, বারবার পেট খারাপ হচ্ছে। ইনসমনিয়া অর্থাৎ ঘুম না আসা, এটা একটা অটো ইমিউন রেসপন্সে হতে পারে। দেন কোহার্টস ডিজিজ হতে পারে, কার্ডিয়াক ডিজিজ, সিলিয়াক ডিজিজ, পিসিওএস, যেন এডিএইচডি, এডিডি, এগুলো বিভিন্ন ডিজিজ আছে। এই ডিজিজগুলো সায়াটিকা পেইন বলে একটা পেইন আছে আমাদের কোমরের মধ্যে, সায়াটিক সবচেয়ে লম্বা নার্ভাস সিস্টেম, সায়াটিক পেইন, এরকম অনেক ডিজিজ আমি তোমাকে লিস্টে দিতে পারবো না। যদি ডিজিজ এক্সট্রা ডিজিজ হয়ে যায়, নন ইনফেকশাস ডিজিজ, পার্টিকুলারলি মনে রাখবে অল দিস ডিজিজ আর নন ইনফেকশাস ডিজিজ। এই নন ইনফেকশাস ডিজিজ গুলো কিন্তু অটো ইমিউন, নিজেরই বডির ইমিউন সিস্টেম সেটাকে নষ্ট করে দিয়ে হয়ে থাকে। তাহলে তোমাদের ইমিউনিটি নিয়ে একটা বিরাট বড় চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। আমরা আসলাম এরপরে সেই ইমিউনিটি দিয়ে দেওয়ার পরে আমরা চলে আসব আমাদের নেক্সট আরো কয়েকটা ডিজিজে, যে ডিজিজের কয়েকটা ছোট স্লাইড শোর মাধ্যমে দেখাবো। কারণ আমরা জানি যে এইডস আমাদের ওয়ার্ল্ডকে দারুণভাবে এফেক্ট করে দিয়েছে। মনে রাখবে এইডস এর বলার আগে কয়েকটা হিস্ট্রি তোমাদের বলে নি। এইডস নিয়ে অনেকেরই জানবার কৌতূহল অনেক আছে। এইডসকে অনেকে আলোচনা করতে ভয় পায়, কারণ এইডস এর যে মোড অফ ট্রান্সমিশন সেটার সঙ্গে আমাদের সোশ্যাল স্টিগমা জড়িয়ে আছে, তার জন্য এইডস নিয়ে আমাদের ভাবতে বলতে একটু অসুবিধা হয়। কিন্তু আমি বলবো আজকের মডার্ন সোসাইটিতে জানকারি হি বাঁচাও, যত জানবে ডিজিজ সম্পর্কে জানবে
তত নিজেকে সেফ রাখতে পারবে এবং সোসাইটি তত সেফ হবে। এবং তার জন্য সেক্সুয়াল এডুকেশন বা সেক্স এডুকেশন করাটা খুবই জরুরি। যদিও সেক্স এডুকেশন নিয়ে কন্ট্রোভার্সি আছে, সেক্স এডুকেশন বলতে গিয়ে তার কথাগুলো আমাদের টিচার এবং স্টুডেন্টদের সঙ্গে অনেক সময় এমন কিছু কথাবার্তা চলে আসে যেটাতে প্রবলেম ক্রিয়েট করতে পারে, কিন্তু এটাতে তো কেউ সেক্স এডুকেশনের নামে ভুল ইনফরমেশন চলে আসতে পারে, সেগুলোকে নিয়ে আমাদের কিন্তু যতই আসুক না কেন ডেডলি ডিজিজ এইডসের এগেনস্টে ফাইট করতে গেলে আমাদের সেক্স নিয়ে জানানোটা বা জানাটা আমাদের জরুরি এবং তার ফলে আমরা সেফটি নিতে পারবো। আমরা যদি মোরালি আমরা বেটার শিখতে পারি তাহলে যতই আমরা জেনে যাব তাহলে আমাদের ডেডলি ডিজিজ ওয়ার্ল্ডে স্প্রেড হওয়া থেকে আমরা আটকাতে পারবো। এইভাবে এইডসটাকে আমাদের শিখতে এবং জানতে হবে। চলো এইডস নিয়ে জানবার আগে আমাদের আরো কিছু ইনফরমেশন নিয়ে নিই। এইডস এসেছিল কবে সেটা কিনে আমরা একটা জানার পরিকল্পনা করতে পারি। আমরা যে এক্সাম্পলটা আমরা পাই 1981-এ আমেরিকা কানাডাতে একটা ফার্স্ট পেশেন্ট জিরো পাওয়া গিয়েছিল যিনি আফ্রিকা থেকে এসেছিলেন। বলা হয় আফ্রিকাতে কিছু বুচার, কিছু জঙ্গলের বিভিন্ন জিনিস খাওয়ার বা মাংকির মাংস বা এগুলো খাওয়ার প্রবণতা থাকে, শিম্পাঞ্জির মাংস খাওয়ার প্রবণতা থাকে এবং সেখানে সেটা খাওয়া থেকে হতে পারে বা তারা যখন কাটছিল সেখান থেকে হতে পারে। যেমন আমাদের জানো এই সমস্ত খাওয়ার ব্যাড হ্যাবিট যেটা করোনা ভাইরাসকেও আমরা এভাবে আমন্ত্রণ জানিয়েছি, বলা হয় হিউম্যান নিজেই, যেখানে বাদুড়ের মাংস খাওয়া হয়, কারণ ব্যাট বা বাদুড়রা তারা ক্যারিয়ার, তারা নিজেরা ইনফেক্টেড হয় না, তারা ক্যারি করে করোনা ভাইরাসকে ছড়াতে সাহায্য করে এইভাবে বলে রিসার্চ সেটাই বলে। সেরকম এইডসের ক্ষেত্রেও তাই, এইডসও আমাদের ক্ষেত্রে একটা এইভাবে করে এসেছিল আমরা বলতে পারি। কিভাবে এইডস এসেছিল? ওই যে শিম্পাঞ্জির সঙ্গে কেউ ইন্টারকোর্স করেছে বা সেক্স করেছে ব্যাপারটা নয়, শিম্পাঞ্জির মাংস থেকে যারা খাচ্ছিল বা মাংস কাটার সময় তাদের ব্লাডের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গিয়েছিল, সেভাবে গোটা বডিতে এইডস এর ভাইরাসটা ডেভেলপ করে গেছে। কিভাবে করেছে সেগুলো পরে বলবো, তার আগে এইডসটা কি করেলো তার হিস্ট্রিটা জানবো। এইভাবে পেশেন্ট জিরো থেকে ক্রমাগত যখন মানুষের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স একটা ন্যাচারাল হ্যাবিট, এভাবে সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে যখন ভেজাইনার সঙ্গে পেনিসের ইন্টারাকশন হয় সেখানে তাদের ভাইরাসের খুব সহজে একটা আদান প্রদান হয়ে যেতে পারে, অথবা ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে এইডস ট্রান্সফার করতে পারে। এইভাবে করে এইডস কিন্তু গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়লো এবং এইডস ইমিউন সিস্টেমটাকে, যে ইমিউনিটি নিয়ে এতক্ষণ পড়লাম, সেটাকে পুরো ডিস্ট্রয় করে দেয়, পুরো নষ্ট করে দেয়। একটা লোক যদি ইমিউন সিস্টেমটা নষ্ট হয়ে যায় তাহলে কোনো ডিজিজের এগেনস্টে সে ইমিউনিটি পাবে না। কোন একটা ছোট ঘা হলো, ঘা হলে ঘাটা আর শুকোচ্ছে না, আস্তে আস্তে মরে গেল। নিউমোনিয়া হলো, নিউমোনিয়াতে মরে গেল। যে কোনো ধরনের ডিজিজ হবে সেটাতেই সে একদম ডিজিজ খুব ভয়ঙ্কর হয়ে যাবে, আস্তে আস্তে মরে যাবে। এইডস এর এগেনস্টে যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু কোনো প্রামাণ্য ওষুধ নয়। এজেড বলে অ্যাজিডোথাইমিডিন বলে একটা ওষুধ আছে, অ্যাজিডোথাইমিডিন, এটা ইন্টারনেটে ঘাটলে আরো অনেক অনেক নামগুলো পাওয়া যায়। অ্যাজিডোথাইমিডিন একটা, AZ2 নামে একটা ওষুধ আছে, যেগুলো এইডস এর ক্ষেত্রে কখনো এইডস এর ভাইরাসটাকে ইরাডিকেট বা নষ্ট করতে পারে না, একটা লাইফকে একটু প্রলং করতে পারে, কিন্তু এইডস ভাইরাস থেকেই যায়। যার বডিতে একবার ঢুকে যাবে তাকে কিল করা সম্ভব হয় না, কারণ তাকে কিল করতে গেলে ইমিউন সিস্টেমটাকে নষ্ট করে ফেলতে হবে। আমাদের অনেক ডিজিজ আছে, এর আগের একটা কথা বলে রাখি, ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ, বেশ কিছু ক্ষেত্রে ইমিউনটাকে সাপ্রেস করে রাখতে হয় যাতে করে ইমিউনিটি গ্রো করে যেতে না পারে, সেটা অন্য কথা, কিন্তু এক্ষেত্রে ইমিউনিটি সিস্টেমটাই নষ্ট হয়ে গেল। এইডস এইভাবে কাজ করে, কাজে সেটার ক্ষেত্রে আমি এইডস নিয়ে আরো অনেক কথা বলবো, শুনতে থাকো। এইডস এর পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এবং এইডস এর যে ভাইরাসটি রেসপন্সিবল প্যাথোজেন তার নাম HIV, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এখানে ডি কথাটা থাকে না HIV তে, অনেকে ভুল করে হিউম্যান ইমিউনো ভাইরাস বলে দেয়, ব্যাপারটা উল্টো হয়ে যাবে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এটাকে মনে রাখবে। অ্যাকোয়ার্ড কেন বলা হচ্ছে? হিউম্যান এটা অরিজিনাল নিজে থেকে গ্রো করে না, এটা অ্যাকোয়ার করে। হিউম্যান তার নিজের দায়ী হয়, নিজের দায় না থাকলে এটা ডিজিজটা হবে না, তাই জন্য তাকে বলা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি, অর্থাৎ ইমিউন সিস্টেমটাকে নষ্ট করে ফেলছে। তাই আমরা যদি না নিই এটা কোনোদিনও এই এইডস হবে না, তাই এটাকে অ্যাকোয়ার্ড বলা হচ্ছে, এইডস নামটা দেওয়া হচ্ছে।
দেখো ট্রান্সমিশন অফ এইডস, পুরো এইডস এর পুরো গল্প বলবো, তার আগে ট্রান্সমিশন গুলো বলে দিই। সেক্সুয়াল কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড পারসন, যদি ইনফেক্টেড পারসনের সঙ্গে সেক্সুয়াল কন্ট্যাক্ট হয়, এটা প্রায় 70 to 80% ক্ষেত্রে এইডস ছড়ানোর একমাত্র জায়গা। কিভাবে ছড়ায় সেটা একটু পরে আমরা স্লাইড শো এর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেব। দেন কন্টামিনেটেড ব্লাড ট্রান্সফিউশন, মনে রাখবে এইডস যবে থেকে আস্তে আস্তে গোটা ওয়ার্ল্ডকে পুরো প্রিভেল করতে শুরু করলো, নিতে শুরু করলো, তারপরের থেকে কিন্তু আমাদের সোসাইটিতে একটা পরিবর্তন এসে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা ডিসপোজেবল সিরিঞ্জ ইউজ করি। একটা সিরিঞ্জকে আমরাও ছোটবেলায় দেখেছি যে একটা সিরিঞ্জকে বারবার জল দিয়ে ওয়াশ করে তাতে আবার দিয়ে দেওয়া হতো, কাচের সিরিঞ্জ থাকতো, সেটাকে রিইউজ করা হতো। কিন্তু এখন দিনে কোনো রকম ভাবে রিইউজ ইজ কমপ্লিটলি প্রহিবিটেড। কাজে সেখানে ক্ষেত্রে ডিসপোজেবল সিরিঞ্জই ব্যবহার করতে বলা হয়, যাতে এইডস ছড়িয়ে পড়তে না পারে। ইনফেক্টেড মাদার টু চাইল্ড ডিউরিং প্রেগনেন্সি, এই যে প্রেগনেন্ট একটা উইমেন দেখছো, যদি একটা মাদার ইনফেক্টেড হয়ে থাকে এইচআইভি দ্বারা, তার থেকে অটোমেটিকলি বাচ্চাটার মধ্যে এইডস চলে আসতে পারে এবং ইমিউন সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে। দেন ইনফেক্টেড নিডলস, সবার আগে বললাম এই যে ইনফেক্টেড নিডল সেটা থেকেও আসতে পারে, সেজন্য এটা থেকে রাস্তায় নিডলকে ইনফেকশনকে যাতে না আসে, তাহলে সেটাকে আমরা সেই ইনফেক্টেড নিডলকে আমরা সরিয়ে দিতে পারি ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করার মধ্যে দিয়ে। এবার আমরা এইডস এর কয়েকটা ট্রান্সমিশন, যে এইডস ভাইরাসটা কেমন হয় দেখতে, কিভাবে তার ডেভেলপ করে সেটা একটু বলে নিয়ে পরে আমি এইডস নিয়ে পুরো স্লাইড শোটা প্রডিউস করব, তোমরা দেখতে পারবে। এর আগের চ্যাপ্টারগুলো তো তোমাদের কাছে জেনেছো, ভাইরাস হয় টু টাইপস, একটা ডিএনএ ভাইরাস, একটা আরএনএ ভাইরাস। মনে রাখবে ডিএনএ ভাইরাস ততটা ডেডলি নয়, কিন্তু আরএনএ ভাইরাস ডেডলি। মনে রাখবে আরএনএ ভাইরাসগুলোর মধ্যে রেট্রো ভাইরাস বলা হয় কাদের, যারা যে আরএনএ থেকে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হয়। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামে একটা এনজাইম, আমি পরে সেন্ট্রাল ডগমা পড়াতে গিয়ে তোমাদের বলেছিলাম যে ডিএনএ থেকে আরএনএ হয় ট্রান্সক্রিপশন, আবার আরএনএ থেকে ডিএনএ হয় রিভার্স ট্রান্সক্রিপশনে। সে সময় বলেছিলাম এইডসের সময় কথাগুলো বলবো, সেই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম দিয়ে ডিএনএ তৈরি হয়, সেগুলো আমি পরে দেখাবো। সেই ডিএনএ গুলো কিভাবে পরপর আসছে আমি পুরো গল্পটা বলি না, আগে এই এইচআইভি স্ট্রাকচারটা দেখিয়ে নিয়ে পরে স্ট্রাকচারটা তোমাদের আলোচনা করে দেব কিভাবে। এইভাবে সে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দিয়ে সে তৈরি করে। কিরকম, এটাকে রেট্রো ভাইরাস বলা হয়। এনভেলপড ভাইরাস দ্যাট রেপ্লিকেটেড ইন দ্য হোস্ট সেল থ্রু রিভার্স ট্রান্সক্রিপশন, এটা একটু জেনে রাখো, পরে আমরা ব্যাপারটা শো করে দেব। তার আগে পুরো ভাইরাসটাকে নিয়ে একটা তোমাদের আমি নলেজ দিয়ে দিই, কারণ এটা অনেক সময় একটু রাফ ডায়াগ্রাম করে রাখবে। এটা অনেক সময় এইচআইভির ক্ষেত্রে কোনো লেখা লিখতে গেলে দিয়ে দিতে হতে পারে। এটা তোমাদের নলেজের জন্য দরকার, বিকজ আজকের মডার্ন সোসাইটিতে এইডস থেকে বাঁচাও এটা আমাদের একটা বিরাট বড় কর্তব্য। যদিও আমাদের হিউম্যানের অ্যাক্টিভিটিগুলো যদি কন্ট্রোল থাকে, আমরা যদি খুব সাবধানে চলতে পারি, তাহলে এইডস হবে না, এটাও বলা যেতে পারে। দেখো এইডসের এই যে ভাইরাসটি এরকম রাউন্ড শেপের হয়, এর বাইরে থাকে বিভিন্ন ধরনের গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিনগুলোর মধ্যে কয়েকটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বলে GP41, ইম্পর্টেন্ট। রিসেপ্টরটার নাম দেওয়া হয়েছে G ফর গ্লাইকো, P ফর প্রোটিন, গ্লাইকোপ্রোটিন 41। আরেকটা গ্লাইকোপ্রোটিন আছে গ্লাইকোপ্রোটিন 120, এটা সায়েন্টিস্টরা আবিষ্কার করেছে। অন্যান্য গ্লাইকোপ্রোটিনগুলোকে এখনো আবিষ্কার করা বাকি আছে। সেগুলোর কাজ কি, সেগুলো আমরা আস্তে আস্তে যত রিসার্চ করব, বায়োলজিতে যত রিসার্চ হবে তত বেশি করে আমরা জানতে পারবো। এছাড়া থাকে VIF, VPR, NF, P7, এই যে বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রডিউস করে, এগুলো ইম্পর্টেন্ট নয়। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো নিয়ে তোমাদের বলেছি যে ভাইরাল আরএনএ, এই যে ভাইরাল আরএনএ দেখো, দুটো আরএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ডের একটা আরএনএ এবং আরেকটা আরএনএ, দুটো আরএনএ নিয়ে সে প্রডিউস করে। এবং সবচেয়ে বড় কথা যে রেড কালারের ডটটা দেখছো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ থাকে, এটাও ড্রয়িং করে দিতে হয়। মানে এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজটা না থাকলে সে ডিএনএ তৈরি করতে পারতো না এবং এতটা ডেভাস্টেটিং কাজ হতো না। আমরা কেন ভাইরাসটা নিয়ে এত জানবো, কারণ আমরা যদি ভাইরাসের স্ট্রাকচার জানি, আমরা এই কোনো জায়গায় কোনো মেডিসিন দিয়ে যদি তাদের এই কম্পোনেন্ট গুলোকে একটা আটকে দিতে পারি, বন্ধ করে দিতে পারি, তাহলে ভাইরাসের গ্রোথটাকে বন্ধ করে দিতে পারি। ঠিক আছে, যদি ভাইরাস ঢুকেও পারে, ভাইরাস আর মাল্টিপ্লাই করবে না, এই কাজটা আমরা করে দিতে পারি। তার জন্য
বাইরের স্ট্রাকচারটা সম্পর্কে আমরা জেনে নিতে পারি। এবার এই যে ব্লু কালারের চারিদিকে গ্লাসের মতো দেখতে একটা ডট পাচ্ছ, এই ডটগুলোকে আমরা ক্যাপসিড বলে থাকি। প্রোটিন তোমরা জানো ক্যাপসোমিয়ার, একদম উপরে স্মল স্মল দানা থাকে ভাইরাসের, আর প্রোটিনের পুরো লেয়ারটাকে বলা হয় ক্যাপসিড, আর প্রত্যেকটা ইউনিটকে বলা হয় ক্যাপসোমিয়ার। এই যে রাউন্ড রাউন্ড ইউনিটকে বলা হয় ক্যাপসোমিয়ার। এগুলো ক্লাস 11ই তোমাদের বলা। এছাড়া থাকে ম্যাট্রিক্স পার্টগুলো, থাকে লিকুইড মেমব্রেন থাকবে, প্রোটেস্ট বলে আরেকটা কিছু পার্ট থাকবে, দেন নিউক্লিয় ক্যাপসিড, নিউক্লিয়ার ক্যাপসিড এই পাশে তৈরি থাকবে। অর্থাৎ দিস আর দ্য কম্পোনেন্টস অফ এইচআইভি। কোনো কঠিন না, এরকম ফুলের মতো এত আকার দরকার নেই, নর্মাল একটা করে দেশলাই কাঠির মতো বানিয়ে যাবে, তাহলে হবে। আমি সিম্পলিফাই এটা করে দিয়েছি। কোর আরএনএ এবং প্রোটিন কোড, এই দুটো খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার। তাছাড়াও এটার মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজের কথা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, এটাও একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এই বলার পরে তোমাদের কাছে এইডস এর বেশ কিছু স্লাইড শো তোমাদের কাছে প্রডিউস করতে হবে, তাহলে তোমরা এইডস কে নিয়ে আরো ভালো করে জানতে পারবে। আমি কয়েকটা ইনফরমেশন দিয়ে নিয়ে তোমাদের এইডস এর স্লাইডটা দেখিয়ে দেবো, যাতে একদম এইডস এর ইনফেকশনটা পরিষ্কার বুঝতে পারো। হাউ এইচআইভি কজেস ইনফেকশন। দেখো, ভাইরাস ইনফেক্টস টু এ নর্মাল সেল, আগে করে নিল প্রথম লাইন, এটাকে লেখার জন্য বলছি। ভাইরাল আরএনএ ইজ রেপ্লিকেটেড টু ফর্ম ভাইরাল ডিএনএ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজের সাহায্যে তোমরা এগুলোকে লিখে নিতে পারো, তার জন্য কিন্তু বলছি সংক্ষেপে, কারণ এতগুলো কথার মধ্যে দিয়ে লেখা না থাকলে অনেক সময় নোট তৈরি করতে অসুবিধা হয়, বেশি কিছু লিখতে হবে না, এতটুকু। ভাইরাল ডিএনএ ইনকর্পোরেটেড ইনটু দ্য হোস্ট জিনোম সেল হুইচ ইজ ইনফেক্টেড। আমি পরে পুরো দেখিয়ে দেবো, এটা তাহলে বুঝতে পারবে ভাইরাল ডিএনএ কি করে হোস্ট জিনোমের মধ্যে প্রবেশ করছে। কার হোস্ট জিনোমে বলো তো? এটা প্রবেশ করছে ওই যে হেল্পার টি সেল, তারই সেলের মধ্যে গিয়ে প্রবেশ করে যাচ্ছে। অনেক সময় বডি সেলেও আসছে, হেল্পার টি সেলে। ইমিউন সিস্টেমটাকে সে নষ্ট করে দিচ্ছে মেনলি। নিউ ভাইরাল আরএনএ ফর্মড বাই দ্য ইনফেক্টেড সেল, এবং সেই ইনফেক্টেড সেল আদার ইমিউন সেলকে সে আস্তে আস্তে ইনফেক্ট করে নষ্ট করে দেবে। নিউ ভাইরাসেস আর ফর্মড অ্যান্ড নিউ ভাইরাসেস ইনফেক্টস আদার নর্মাল সেলস। এই যে স্ট্রাকচারটা বলছি, এই যে শর্টে তোমাদের এই যে ছবিটা দেওয়া আছে, শুধু এইটুক, রেট্রোভাইরাস, ভাইরাল আরএনএ, ভাইরাল ডিএনএ, নিউক্লিয়াসে চলে গেছে, নিউক্লিয়াসের মধ্যে এখানে ইনকর্পোরেট করছে, পুরো দেখিয়ে দেবো কিভাবে কাট করে দিয়ে নতুন করে মালার মতো ঢুকিয়ে দেয়, সবগুলো বলবো, শুধু বললে হবে না, দেখাতে হবে। নিউ ভাইরাল আরএনএ, নিউ ভাইরাল আরএনএ আবার একটা নিউ সেলকে, ওই যে এইরকম যে নিউ সেল ছিল, আরেকটা নিউ সেলকে সে আস্তে করে সে অ্যাটাক করে দিল, ঠিক আছে। এই সে নিউ সেল, আবার ব্যাপারটা সাইকেলটা চলতে থাকলো এবং বডিতে হিউজ নাম্বার অফ এইডস ভাইরাস গ্রো করতে শুরু করবে। আমরা সেটা দেখানোর আগে, তোমাদের ভাইরাসটার সম্পর্কে বোঝানোর আগে কিছু সিমটম নিয়ে আলোচনা করে দিই। দেখো, ভাইরাসের সিমটম অনেক কিছু হতে পারে। ইমিউন সিস্টেমকে যেহেতু নষ্ট করে দিয়েছে, অনেক রকম ভাবে আসতে পারে। ফিভার, ডায়রিয়া, ওয়েট লস, ওয়েট লসটা খুব ইম্পর্টেন্ট, মাইনর ইনফেকশন, রান ফেটাল হয়ে যাবে, ওয়েট লস একটা হতে শুরু করবে, প্রিকশন থাকতে হবে আদের। ট্রিটমেন্ট, ডায়াগনোসিস উইথ এলাইজা টেস্ট, ভেরি ইম্পর্টেন্ট, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, এটা মুখস্থ করতে হয়। এলাইজা, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, এটা বলে দিতে হবে। এলাইজা টেস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্ট আজকাল। এলাইজা টেস্ট প্রায় মাস্ট হয়ে গেছে এই এইচআইভি টেস্ট যে কোনো অপারেশন করতে গেলে। পার্শিয়ালি ট্রিটেড উইথ অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ, এজেডটির কথা বলেছিলাম, পার্শিয়ালি করা যাবে, ফুললি করা যায় না। নো কিওর, ভেরি ইম্পর্টেন্ট, নো কিওর, কমপ্লিট কিওর পসিবল নয়, ডাজ নিড প্রিভেনশন। প্রিভেনশনটা কিরকম দরকার আছে সেটাকে নিয়েও আমি আগে একটু ডিসকাস করে নিয়ে একবারে, তারপরে তোমাদের এইডস নিয়ে স্লাইড শোটা প্রডিউস করে দেব। কিরকম থাকতে পারে দেখো, মূল কথা দেখো, কন্ডোমের ইউজ করতে হবে। এটা বারবার বলা হয়েছে যে সেক্সুয়াল ইন্টারকোর্স থেকে তো বিরত থাকতে বলা যেতে পারে না, কিন্তু কন্ডোম ইউজ করা যেতে পারে। অ্যাভয়েড মাল্টিপল সেক্স পার্টনার্স। দেখো, একজন লোকের যদি থ্রিসাম বা অনেক কিছু তোমরা শুনে নিয়েছো, এগুলো সব বিদেশে সম্ভব, আমাদের ইন্ডিয়ান কান্ট্রিতে এগুলো বেশি শোনা যায় না। কাজে এভাবে মাল্টিপল সেক্স পার্টনার থাকলেও এই প্র্যাকটিস থেকে যে কোনো লোক ইনফেক্টেড হয়ে যেতে পারে। দেন কনফার্ম দ্যাট দ্য পার্টনার ইজ এইচআইভি টেস্টেড বিফোর ইন্টারকোর্স, এটা কনফার্ম হয়ে নেওয়াটা উচিত। কাজে একটা নোন
মেটিং পার্টনার থাকাটাই ভালো, অবশ্যই ভালো। ইউজ অফ কন্ডমস অলওয়েজ, ওয়াশ বিফোর অ্যান্ড আফটার ইন্টারকোর্স, ইন্টারকোর্সের সঙ্গে সমস্ত জেনিটেলিয়াগুলো ভালো করে ওয়াশ করা দরকার আছে, যদি ওয়াশ না করলেও খুব তাড়াতাড়ি। ডিউরিং, বিকজ কয়টাস একটা ভায়োলেন্ট অ্যাকশন, ইন্টারকোর্স একটা ভায়োলেন্ট অ্যাকশন, সে ভায়োলেন্ট অ্যাকশনে টিয়ার, ব্লাড রিলিজ হওয়া এগুলো হতেই পারে নর্মাল, এবং সেখান থেকে খুব সহজেই ভাইরাস এক্সচেঞ্জ হয়ে যেতে পারে, ফিমেল থেকে মেলে আসতে পারে, মেল থেকে ফিমেলে যেতে পারে, দুটোই হতে পারে। ইউজ অফ ডিসপোজেবল নিডল অ্যান্ড সিরিঞ্জ ইন হসপিটাল অ্যান্ড ক্লিনিক্স, ফিমেল কন্ডমস অলসো ক্যান বি ইউজড, সেগুলো বিভিন্ন ধরনের এসটিডি, কারণ কন্ডমের ইউজ যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ সেগুলোকেও আটকাতে সাহায্য করে। এবারে আমরা চলো তোমাদের সামনে তুলে ধরি কয়েকটা স্লাইড শো এইডসকে নিয়ে। চলো আজকে আমরা কিছু দেখে নিই যে স্লাইড শোটা কেমন করে আসছে। এইডস ইজ এ কন্ডিশন কল্ড অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম। It is caused by a virus known as HIV, which is an acronym of Human Immunodeficiency Virus. খুব ইম্পর্টেন্ট। এইচআইভির যে ডায়াগ্রামটা আগে যেরকম দেখিয়েছিলাম তোমরা এখানে দেখে নাও, যে বাইরে বাইরে প্রচুর গ্লাইকোপ্রোটিন থাকে, এর ভেতরটাকে যদি খুলে দেওয়া যায় তার মধ্যে দেখো 2 RNAs, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এবং বিভিন্ন ধরনের প্রোটিয়েজ, এগুলো সব দেখতে পাওয়া যাচ্ছে, এবং গ্লাসের মতো পুরো প্রোটিন কভারেজ সেটাও দেখতে পাচ্ছি। GP120, GP41, এনভেলাপ, এগুলো আগেই বলে দিয়েছি। আরএনএটাকে আইডেন্টিফাই করে নাও। অ্যান্ড ইন্টিগ্রেস, ইট ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট প্রোটিন, কারণ ডিএনএর সঙ্গে ইন্টিগ্রেট করে দেয়, হোস্ট ডিএনএর সঙ্গে এটা ইন্টিগ্রেট। দেখো কি করে হয়ে যাচ্ছে পুরোটা। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ লেগে আছে ওপরেই আরএনএর সঙ্গে, দুটো আরএনএ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নিয়ে এসছে, এছাড়াও রয়ে গেছে প্রোটিয়েজ বলে আলাদা এনজাইম। তাহলে প্রোটিয়েজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ইন্টিগ্রেজ, ক্যাপসিড, এগুলো সব চলে যাচ্ছে। এবার কাজ করছে কোথায়? এইচআইভি লাইফ সাইকেলে হেল্পার টি সেল। এর আগে আমি বলেছিলাম হেল্পার টি সেল, হেল্পার টি সেল নিয়ে এখন আর তোমাদের জানতে অসুবিধা নেই। তার কাছে গিয়ে অ্যাটাক করছে, এই যে উপরে যে আসছে ভাইরাসটি, এটির নাম এইচআইভি, ইন্টারকোর্সের মাধ্যমে সেটা বডিতে এন্ট্রি নিয়েছে। জিপি প্রোটিন আসছে, ইন্টারকোর্স আসার পরে এই যে নিচের লেয়ারটি দেখতে পাচ্ছ সেটা হেল্পার টি সেলের বডি, আর ওপর দিয়ে যেটা আসছে সেটা গ্লাইকোপ্রোটিন নিয়ে আসছে। গ্লাইকোপ্রোটিন চলে আসছে দ্য সেলুলার মেমব্রেন সারফেস অফ হেল্পার টি সেল, আর ওপরেরটা কি যেটা গ্রিন কালারে দেখছো সেটা ভাইরাল গ্লাইকোপ্রোটিন চলে এলো। CD4 রিসেপ্টর, হেল্পার টি সেল রিসেপ্টর তাকে আমন্ত্রণ করে নিল, কেননা এইচআইভি এটার সঙ্গে বাইন্ড করতে পারে। বাইন্ডিং অফ GP120 অ্যান্ড CD4 রিসেপ্টর, এই যে দুটো, তাহলে জিপি কার আছে? GP120 আছে ভাইরাসের, আর CD4 সেল কার আছে? রিসেপ্টর, সেটা আছে আমাদের বডির ভালো সেল হেল্পার টি সেলের। দুজন এটাকে টেনে নিল, দেখো কিভাবে টেনে নিচ্ছে, তার কাছাকাছি নিয়ে যাচ্ছে, নিয়ে ভেতরে ওই দেখো সবুজ রঙের একটা ড্রিলের মতো করে দিয়ে ভাইরাল জিনোমকে আরএনএ কে প্রবেশ করিয়ে দিচ্ছে, ফুটো করে দিল, একদম বডির সঙ্গে মিশে গেল, মিশে গিয়ে ভাইরাল জিনোম একদম ফুটো দিয়ে প্রবেশ করে গেল। এই যে বাইরের ব্লু কালার বাইরে সরে যাচ্ছে, তার ভিতরে ওই যে লাল রঙের রেড কালারের বেরিয়ে এসছে কে? প্রোটিনের যেটা ক্যাপসিড ছিল সেটা বেরিয়ে এলো। এবারে ক্যাপসিড খসে যাবে, ক্যাপসিড খসে গেলে কি বেরিয়ে পড়বে? এর মধ্যে সব মেশিনারি বেরিয়ে পড়বে। সেই মেশিনারিগুলো কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, প্রোটিয়েজ, ইন্টিগ্রেজ অ্যান্ড 2 RNAs, সব কটা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নিয়ে, এটা হচ্ছে ভাইরাল আরএনএ, সে নিউক্লিয়াসের মধ্যে চলে যাচ্ছে, CD4 এর নিউক্লিয়াসে চলে গিয়ে আরএনএ ট্রান্সক্রিপশন করছে, ট্রান্সক্রিপশন করে কিরকম, তারপরে সে রিভার্স ট্রান্সক্রিপশন করে তৈরি করছে ডিএনএ। ওই যে দেখো পিঙ্ক কালারের ডিএনএ তৈরি করে দিল, ডাবল স্ট্যান্ডার্ড, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হলো, দেন এটা কনভার্ট করে দিল ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এইবার করে দেওয়ার পরে দেখো ইন্টিগ্রেস প্রোটিন উপরে লেগে গেছে, একটা মালার মতো নিয়ে যাচ্ছে, এটা কিন্তু কার? ডিএনএ, কার? ভাইরাল ডিএনএ, এসেছিল আরএনএ হয়ে, চলে গেল ডিএনএ হয়ে, নিউক্লিয়াসের মধ্যে চলে যাচ্ছে, নিউক্লিয়াসের মধ্যে যাচ্ছে, গিয়ে এই যে গ্রিন কালারের যে ডিএনএ পাচ্ছ, দিস ডিএনএস আর অ্যাকচুয়ালি CD4 সেল বা হেল্পার টি সেলের ডিএনএ। এই যে পিঙ্ক কালারের মধ্যেও কাটতে চলেছে, এই যে যাচ্ছে একদম সে গ্রিনের কাছে চলে গেছে, গ্রিনের কাছে গিয়ে এখানে কাট করে দেবে, কাট করে দিল, আর
এই যে পিঙ্ক কালারের যে ডিএনএ দেখছো সেটা ভাইরাল ডিএনএ, আর গ্রিন কালারের সেটা ভালো ডিএনএ যেটা CD4 সেলের, গিয়ে একদম মালার মতো গিয়ে লেগে পড়বে। ইন্টিগ্রেস তাকে ভিতরে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিয়ে ইন্টিগ্রেসের কাজ শেষ। ইন্টিগ্রেস একদম ইন্টিগ্রেট করে দিল, দেখো জুড়ে গেছে, একদম জুড়ে গেছে। জুড়ে গিয়ে ভাইরাল ডিএনএ আমাদের বডির CD4 সেলের ডিএনএর সঙ্গে মিলে গেল। এবার CD4 সেল যত কপি করবে এই ডিএনএটাও কপি হয়ে যাবে, এবং এই ডিএনএ কপি করে সে একটা একটা করে ডিএনএর পোর্শন দিয়ে আরএনএ তৈরি করতে শুরু করবে। এই আরএনএ গুলো আস্তে আস্তে গিয়ে প্রোটিয়েজ আসবে, প্রোটিয়েজ গুলো প্রোটিনকে ব্রেক করে দেবে CD4 সেলের, ব্রেক করে দিয়ে সে ভাইরাল প্রোটিনের মতো প্রোটিন সে প্রোটিয়েজ তৈরি করে দেবে। করে দিয়ে কি হবে, বাই ডুইং HIV মলিকুল ম্যাচিওরস। কিভাবে, HIV-র মতো করে প্রোটিন তৈরি করে দিল প্রোটিয়েজ, করে দিয়ে এবার ওই ফ্যাক্টরির মতো CD4 সেল প্রচুর পরিমাণে আরএনএ তৈরি করতে থাকবে। সেই আরএনএ গুলো কার আরএনএ, ভাইরাল আরএনএর মতো। সেই আরএনএ গুলো আমারই বডির প্রোটিনগুলোকে নিয়ে সে আরো নতুন করে দেখো ম্যানুফ্যাকচার করছে আরো একটা ভাইরাস। বডিতে পুরো ভাইরাসটা তৈরি হলো। এই যে ভাইরাসের যে প্রোটিনগুলো তৈরি হলো, এই প্রোটিনগুলো আমার হিউম্যান বডি থেকে, আমাদের বডি থেকে নিয়ে এগুলো তৈরি করলো, এবং তার মাঝখানে ঘাপটি মেরে আরো দুটো আরএনএ যেভাবে, কারণ আমার বডি এখন ফ্যাক্টরি হয়ে গেছে, যাদের বডি HIV অ্যাটাক্ট হয়ে গেছে, 4D অ্যাক্টিভ হয়ে গেছে, তারা বারবার HIV প্রডিউস কারখানা তৈরি হয়েছে। CD4 সেল ভালো কাজের বদলে খারাপ খারাপ কাজ করে সে তৈরি করে দিচ্ছে আরো HIV। ঠিক আছে, এই HIV আস্তে আস্তে ইভেন্চুয়ালি দ্য সেল উইল রান আউট অফ রিসোর্স অ্যান্ড দিস সেল উইল ডাই, CD4 সেল উইল ডাই। আস্তে আস্তে আমার ইমিউন সিস্টেম নষ্ট হতে শুরু করবে। বাট হোয়াই দ্য নোয়িং দি সাইকেল অফ HIV ইজ ইম্পর্টেন্ট, এটা তোমাদের জানতে হবে। কারণ এই যে এতগুলো লাইফ সাইকেলের একটা পার্টে, কোনো পার্টে যদি কোনো প্রোটিনকে বা কোনো ট্রান্সক্রিপ্টেজকে কোনোভাবে আমরা কাউকে আটকে দিতে পারি কোনো একটা স্টেজে, তাহলেই কিন্তু HIV ইনফেকশনকে আমরা বন্ধ করতে পারবো। ইউজিং দিস ইনফরমেশন সায়েন্টিস্ট হ্যাভ ডেভেলপড ট্রিটমেন্ট দ্যাট ইন্টারফেয়ার উইথ দ্য ন্যাচারাল লাইফ সাইকেল অফ HIV। এটার জন্য আমাদের খুবই দরকার আছে। দ্য ফিউশন অফ ইনহিবিটর স্টপস HIV ফ্রম এন্টারিং দ্য হেল্পার টি সেল। এইভাবে আমরা এই জায়গাটা থেকে আমরা আটকে দিতে পারি। আমরা নিউক্লিওসাইড ইনহিবিটর তাকে আমরা এখানে আটকে দিতে পারি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজকে আটকে দিতে পারি, আমরা ডিএনএ এর ফরমেশনটাকে আটকে দিতে পারি, ইন্টিগ্রেসকে নষ্ট করে দিয়ে প্রোটিয়েজকে আমরা দিয়ে দিতে পারি, যাতে এই প্রোটিয়েজ কি করে, প্রোটিনগুলোকে নষ্ট করে দেয়, প্রোটিন ম্যানুফ্যাকচার করতে দেয় না। ভাইরাস যদি প্রোটিয়েজ না পায়, প্রোটিয়েজ যদি আমরা দিয়ে এনজাইম নষ্ট করে দেয়, তাহলে নতুন করে ভাইরাল প্রোটিন তৈরি হতে পারবে না, ক্যাপসিড তৈরি হতে পারবে না। এইভাবে বাট দ্য ট্রিটমেন্ট অনলি শোজ ডাউন অ্যান HIV ইনফেকশন, দে ডোন্ট কিওর ইট। আ কিওর ওয়ার্ল্ড aid the immune system in HIV detection and HIV annihilation. Initial HIV infection এগুলো তোমাদের কাছে বারবারই দেখানো হচ্ছে। সাইটোটক্সিক সেল would kill the infected helper T cell। যে হেল্পার টি সেলটা বডিতে আসছে নিজেরই সেলকে আমরা সাইটোটক্সিক সেল আগে বলেছিলাম। সাইটোটক্সিক সেল কি করে, বডির সেলের মধ্যে গিয়ে ব্লাস্ট করে দিয়ে নষ্ট করে দেয়, যে বডির ভালো সেল ছিল তাকেই নষ্ট করে দিচ্ছে, যাতে করে HIV সেলগুলো ওই বডি কারখানা তৈরি না হতে পারে, কারখানাটাকে ডিস্ট্রয় করে দেওয়া যেতে পারে। ফর দ্য ফার্স্ট টাইম এভার দ্য ভাইরাল লোড অফ HIV would drop to 0% আমরা করে দিতে পারি। এইভাবে করে কিন্তু এই যে স্লাইড শোর মধ্যে দিয়ে তোমাদের আশা করি HIV পুরো ইনফেকশন প্রসেসটা জানলে, কিভাবে আমরা শুধু এইটার নলেজ দিয়ে আমরা ইন ফিউচারে আমাদের বায়োলজি নলেজ দিয়ে তার লাইফ সাইকেলকে জেনে কোনো একটা পার্টে আমরা তাকে আটকে দিয়ে আমাদের ডিজিজের লাইফ সাইকেলগুলোকে বন্ধ করে দিয়ে আমরা ওভারঅল ডিজিজ ফ্রি করে দিতে পারি, এবং ওয়ার্ল্ডকে আমরা আরো সুন্দর ডিজিজ ফ্রি ওয়ার্ল্ড দিতে পারি। এইভাবে মেডিকেল নলেজ আমাদেরকে আরো অনেক বেশি এনহ্যান্স করতে পারে। হায়ার সেকেন্ডারিতে এইটুকুই তোমাদের কৌতূহল, এমনকি কিউরিওসিটি তোমাদের দিয়ে দিলাম। ইন ফিউচারে তোমরা এই কিউরিওসিটি গুলোকে নিয়ে ফিউচারে আরো অনেক অনেক রিসার্চ করতে পারবে। হয়তো আমি বাংলায় বসে এই যে তোমাদের মতো ছাত্রদের বলছি, তাদের মধ্যে কেউ
জানি না কতদূর কে কি করতে পারবে। আজকে আমার এই জিনিসগুলো যদি এই ধরনের নলেজ, আমি বাংলায় বলছি, আজকে যদি এগুলো হিন্দিতে তৈরি করা যায়, হোল ভারত বা হোল ওয়ার্ল্ড বা ইংরেজি করলে সেগুলো যদি জানতে পারে, তাহলে এইভাবে কিন্তু তাদের মাথায় ক্লু আসবে। ক্লু এসে অন্য ডিজিজ, শুধু এইচআইভি নয়, অন্য ডিজিজ থেকেও আমরা মুক্ত হবার জন্য কোনো ক্লু আমরা পেলেও পেতে পারি। যেমন একটা ক্লু তোমাদের হাতে একটু দিয়ে দিই। যেমন বলা হয় যে আমাদের এই যে করোনা নাকি যারা ট্র্যাম্প, যারা ভবঘুরে ঘুরে বেড়ায়, তাদের মধ্যে করোনা পেশেন্ট নেই। কেন? তাদের ইমিউন সিস্টেমটা এতটাই স্ট্রং হয়ে আছে, আগে থেকে এত বেশি প্যাথোজেন এন্ট্রি করে দিয়েছে। দেখো আমেরিকাতে ডেথ রেটটা অনেকটাই বেশি, কারণ আমেরিকানরা বলা হয় যারা সিভিলাইজ সোসাইটি, তারা সবসময় খুব হাইলি একটা ডেভেলপড ওয়ার্ল্ডে থাকে, সেখানে তারা মিনারেল ওয়াটার খাচ্ছে সবসময়, বডি খুব সফিস্টিকেটেড বডি, খুব সহজে ভাইরাস অ্যাটাক করতে পারছে। কিন্তু যাদের বডিতে আগে থেকেই অ্যান্টিজেন রয়ে গেছে, তাদের বডিতে অ্যান্টিবডি রয়ে গেছে, অ্যান্টিবডি দিয়ে বডি ফাইট করে চলেছে। এভাবে আমরা ইনফেকশনকে দূর করতে পারি। তাহলে এই স্লাইড শোটার মাধ্যমে তোমাদের রাখলাম যে কিভাবে এইডস এবং অন্যান্য নলেজ আমাদেরকে ডিজিজ থেকে ফাইট করার ক্ষেত্রে তোমাদের ইন ফিউচারে অনেক কিছু ক্লু দিতে পারবে।